হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে লিয়ান হিজুকে কিস করে নিয়েছিল। হিজু কিছু বুঝতে পারছিল না, তাই লিয়ান তাকে বলে অ্যাকচুয়ালি কেউ আমাদের উপর নজর রাখছে আর আমাদের ফটোও তুলছে। হিজু বলে এখনো কি আছে? সে বলে হ্যাঁ। হিজু বলে তাহলে আমাকে আবারও কিস করো যাতে সে আমাদের বেটার অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে পারে। অ্যান্ড ঠোঁট দুটোকে এভাবে করে এগিয়ে দেয় আর তাকে এমন করতে দেখে লিয়ান তো হাসে। নেক্সট ডে প্যালেসে ক্যাবিনেটের মিটিং হওয়ার ছিল অ্যান্ড এখানে লিয়ান শোনে দাসীরা কাল রাতের কিসের ব্যাপারে আলোচনা করছে। আর যখনই লিয়ান ঘুরে তাকায় তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিটিং স্টার্ট হয় যেখানে লিয়ান বলে আমাদের পাবলিকের সামনে এই ব্যাপারে মন্তব্য রাখা দরকার, নইলে সিচুয়েশন আরো বেশি খারাপ হয়ে যাবে। যখন কি ইনবিয়ং বলে যদি এমনটা করা হয় তাহলে রাজ ফ্যামিলির ট্যাটাসের দাগ লাগতে পারে, কারণ সে এক অবৈধ সন্তান। লিয়ান বলে আমি আমার ট্যাটাসের কথা ভেবেই বলছি, আর এমনিতেও সে আমার জন্য কোনো কমনার নয়, বরং আমি তাকে ভালোবাসি। পিএম বলে ঠিক আছে আপনি পাবলিকলি এটা রিভিল করতে পারেন, বাট এটা বলবেন যে সে আপনার গার্লফ্রেন্ড হয় অ্যান্ড আপনারা এখন লাভ রিলেশনে আছে নাকি আপনি তাকে বিয়ে করছেন, কারণ মানুষ প্রেমে পড়ে অ্যান্ড সেই প্রেম একসময় শেষও হয়ে যায়, তাই লোকেরা এটা নর্মালভাবেই নেবে। পিয়ং বলে ঠিক আছে সব কিছু, বাট হিজুকে প্রিন্সের বাসা থেকে যেতে হবে। লিয়ান বলে সে যাবে না সিকিউরিটি রিজনের কারণে, তার উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে। ইভেন তো অনলাইন থেকে অনেক খারাপ মন্তব্যও করা হয়েছে। প্যালেসে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার ফটো তোলা হয়েছে। যদি তার কিছু হয়ে যায় তাহলে কে দায় নেবে? আমাদের ব্রেকআপ হোক আর না হোক, বা আমার ফিউচার ওয়াইফ সে হোক, তা নিয়ে কিছু যায় আসে না। এখন থেকে সে আমার প্রাইভেট রেসিডেন্টেই থাকবে। সেখানে আরও অনেক দাসী অ্যান্ড ক্যাটসও আছে, তাই সেও সেখানে থাকতে পারে। পিএম বলে ঠিক আছে, বাট আপনাকে প্যালেসে থাকতে হবে, আপনি ওখানে থাকতে পারবেন না, নইলে রিউমার সরে যাবে। সামান্য একটি মেয়ে সে রাজ ফ্যামিলি ভাগাভাগি করে দিল। এদিকে কুইন পিয়ং এর উপর রাগ ঝাড়ছিল যে আপনি তো বলেছিলেন আপনি সবকিছু ঠিক করে দেবেন, বাট এটা কি হলো? এখন তো তাকে প্যালেসেও থাকার জন্য পারমিশন দিয়ে দেওয়া হলো অ্যান্ড পাবলিকও তার সাইড নিচ্ছে। পিয়ং রেগে বলে যদি আপনি আগে থেকে সব জানতেন তাহলে এটাও জানতেন যে কি করে এটা আটকানো যেত। এখন তো চাইল্ড কিংকে নিয়েও লোকেরা কথা বলছে, আর আপনিও ডেকোরাম মেনটেন করেননি। সকলের সামনে ওই দিন বললেন যে আপনি তার কোম্পানি বরবাদ করে ছাড়বেন, তাই আপনি শুধুমাত্র আপনার অ্যাপ্রুভালটি আমাকে দিন, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। কোয়েন জিজ্ঞাসা করে তোমার কি প্ল্যান? সে বলে অনেক মন্ত্রী আছে যারা প্রিন্সের ফাদার ইন ল হতে চায়, আর বিজনেসেও ওই মেয়েটির অনেক শত্রু আছে। যদি কাল তার কিছু হয়ে যায় তাহলে কেউ এত অবাক হবে না। নেক্সট সিনে আমরা হিজুকে দেখি যে লিয়ানে প্রাইভেট ভিলাতে ছিল অ্যান্ড সে নিউজ দেখছিল যেখানে অফিসিয়ালভাবে রাজ ফ্যামিলি তাদের স্টেটমেন্ট রিভিল করেছে। অ্যান্ড নিউজের রিপোর্টার এটাও জানায় যে বিয়ের ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তখনই এক দাসী এই পার্সনকে দেখিয়ে বলে এই পার্সনকে ব্লক করে দেওয়া হয়েছিল, কারণ তিনি বলেছিলেন চাইল্ড কিংয়ের ড্যাডের ডেথ কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং তার মার্ডার করা হয়েছিল। এদিকে রিপোর্টার বলছিল এই মেয়েটি কোনো ট্রেডিশনাল রয়্যাল ব্রাইড নয়, তাই এটা তার জন্য মুশকিল হতে পারে। অ্যান্ড এত ফটো তাদের ভাইরাল হয়েছে যার কারণে তারা আর মিথ্যেও বলতে পারলো না অ্যান্ড তার রিলেশনশিপ পাবলিক করে দিল। বাকি এটা কোরিয়ার ইতিহাসে প্রথমবার হচ্ছে যে এক কমনার গার্ল যে এক অবৈধ সন্তানও সে রয়্যাল ফ্যামিলির সাথে জড়িত। আর এখানে বিয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি। তখন এখানে লিয়ান চলে আসে, দাসীরা উঠে চলে যায় আর হিজু অ্যাক্টিং করা শুরু করে দেয় যেমন কি সে রেগে আছে এটা জেনে যে তাদের বিয়ের ব্যাপারটা লিয়ান পাবলিক করেনি। রুমে আসার পর হিজু নিউজ পেপার দেখছিল যেখানে কালকে তাদের কিস করার ব্যাপারটা হেডলাইনে বেরিয়েছিল, যা দেখে হিজু একটু রেগেই বলে আমি প্রথমেই বলেছিলাম আমাদেরকে ভালো করে অ্যাঙ্গেল দেওয়া দরকার, দেখো এটা কোনো ফটো হয়েছে এমনটা মনে হচ্ছে আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই। পাবলিককে এটা বোঝাতে হবে যে আমরা কতটা বেশি সেমলেস অ্যান্ড নিজেদের ভালোবাসায় অন্ধ, যার কারণে এই দুনিয়ার আমরা পরোয়া করি না, আর সেই ভালোবাসার কারণেই আমরা এত তাড়াতাড়ি বিয়েও করে নিলাম। আর সে ভাবছিল তাকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, আর সে যেমনভাবে করছিল তার এই অবস্থা দেখে তো লিয়ানের কাল রাতের কিসের কথাই মনে পড়ছিল। আর তখনই এই যে ফটাক করে সে তার ফেস ধরে নেয় অ্যান্ড বলে চলো তাড়াতাড়ি করে বিয়ে করে নিই অ্যান্ড এরপর আমরা তাড়াতাড়ি ডিভোর্সও নিয়ে নেব। লিয়ান বলে এমনটা সম্ভব নয়, কারণ রয়্যাল ব্যাডিং স্টেপ বাই স্টেপ হয়, তাই তোমাকে ওয়েট করতে হবে। হিজু বলে আমার কাছে এত টাইম নেই, আমাদের সেক্সি অ্যান্ড সেমলেস হতে হবে। যখন সবাই আমাদেরকে আটকাচ্ছে তখন আমাদের রাস্তা আমাদেরকেই বানাতে হবে। ভাই দাবে তুমি কি এখন ফ্রি আছো? লিয়ান বলে হ্যাঁ একটু। হিজু বলে ঠিক আছে চলো তাহলে কোথাও যাওয়া যাক, যাতে আমরা আমাদের রিলেশনশিপে আরও এক ধাপ এগিয়ে যাই। নেক্সট সিনে আমরা দেখি হিজুকে সার্ভেন্ট কিম রেডি করছিল অ্যান্ড বলে তোমার হেয়ার এমন পাখির বাসার মতো কেন? লোকেরা কি বলবে যে প্রিন্স লিয়ানের পছন্দ একদমই ভালো নয়। হিজু বলে আমাকে ভালো করে দেখো, তার পছন্দ অনেক ভালো।
এদিকে আমরা লিয়ানকে দেখি তার আশা অপেক্ষা করছিল অ্যান্ড ম্যানেজার চই বলছিল আজকের দিন আপনি আপনার সমস্ত মিটিং অ্যান্ড সমস্ত কাজ ক্যান্সেল করে দিলেন। তখন এখানে হিজু চলে আসে, সবাই তাকেই দেখছিল। সার্ভেন্ট কি বলে দেখুন কত সুন্দর লাগছে না তাকে। লিয়ান বলে মনে হচ্ছে 90 শতকের কোনো রানী। যা শুনে হিজু বলে দেখেছো বলেছিলাম আমাকে ভালো লাগবে না, এটা আমার স্টাইল নয়। আর সে চেঞ্জ করার জন্য ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে বাইরে আসে আর তার এই ড্রেস আপ দেখে সার্ভেন্ট কিম আর ম্যানেজার চই বলে তাকে অনেক বেশি নর্মাল দেখাচ্ছে না। সার্ভেন্ট কি বলে হ্যাঁ একদমই ভালো লাগছে না তাকে। অ্যান্ড সার্ভেন্ট কিম এগিয়ে এসে বলে চলুন আমি আবারও আপনাকে রেডি করে দিচ্ছি। বাট লিয়ান বলে না এটাই একদমই পারফেক্ট লাগছে। এরপর আমরা তাদেরকে কারে দেখি যেখানে হিজু লিয়ানের হাতে আয়না ধরিয়ে দেয় আর নিজেকে দেখে যাচ্ছিল। তখনই ম্যানেজার চই বলে তাকে অনেক বেশি নর্মাল মনে হচ্ছে না। হিজুলিয়ানকে দেখি বলে হ্যাঁ তাকে একটু বেশি ওল্ড মডেল মনে হচ্ছে। অ্যান্ড তার পকেট থেকে হ্যাঙ্কার বের করে নেয় আর বলে দেখো এবার তাকে একদমই ঠিক লাগছে। ম্যানেজার চই বলে আমি প্রিন্স লিয়ানের নয় বরং আপনার ব্যাপারে বলছি। যা শুনে হিজু আয়নার দিকে দেখে ঢং করে বলে দেখো না আমাকে কত সুন্দর দেখতে। আর তার এমন ঢং দেখে তো লিয়ান নিজের হাসি আটকাতে পারে না। এরপর তারা বেসবল ম্যাচ দেখার জন্য চলে আসে যেখানে হিজু তার কাছে একটি শার্ট নিয়ে এসে বলে এটা পরে নাও আমরা এই টিমকে সাপোর্ট করছি। বাট লিয়ান সেটা নিচ্ছিল না। ম্যানেজার চই জানায় তিনি কোনো পলিটিক্স পার্টিকে বা কোনো দলের হয়ে কথা বলতে পারবে না। হিজু বলে এটা কোনো পলিটিক্স নয় বরং একটা গেম। সে বলে বাট তাও। হিজু বলে ঠিক আছে তাহলে এটা তুমি পরে নাও অ্যান্ড তাকে সেটা দিয়ে চলে যায়। ম্যানেজার চই বলে প্রিন্স লিয়ান আপনি বলুন আমাকে এটা কেমন লাগবে। যখন কি লিয়ান তো জেলাস হয়ে সেটা নিয়ে নেয়। আর এই স্টেডিয়ামেই আমরা হিজুর ভাই অ্যান্ড তার ওয়াইফকে দেখি। তাকে দেখে তেজু জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, আমি তোমাকে কল করছিলাম বাট তুমি কলই রিসিভ করছিলে না। তখন এখানে লিয়ান চলে আসে আর যাকে দেখে তেজু একটু বেশি যেন তার ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। তার ওয়াইফ তাকে পিছনে টেনে নেয় অ্যান্ড লিয়ানকে বলে আমার ফাদারও খুব বড় এক বিজনেসম্যান অ্যান্ড নিজের পরিচয় দিয়ে তার সাথে হ্যান্ডশেক করে। এরপর বেসবল ম্যাচ শুরু হয়ে গিয়েছিল যেখানে প্রথম বল পিএম করছিল আর তাকে চেয়ার আপ করছিল হিজু। আর যা দেখে লিয়ান অনেক বেশি জেলাস ফিল করছিল। এদিকে আমরা প্যালেসে চাইল্ড কিংকে দেখি সেও বেসবল ম্যাচ দেখছিল আর তখনই দাসি তার জন্য কর্নব্রেড নিয়ে আসছিল যা নিচে পড়ে যায়। কিং এগিয়ে এসে বলে আপনি ঠিক আছেন অ্যান্ড ওই খাবারটি তুলে বলে কোনো ব্যাপার নয় এটা কিছুই হয়নি আমি এটা খেতে পারবো। বাট দাসি বলে না না এটা আপনি খেতে পারবেন না, আপনাকে কিংয়ের মতো বিহেভ করতে হবে। এদিকে হিজু অ্যান্ড লিয়ান বসেছিল তখনই তাদের কাছে পিএম চলে আসে আর হিজু দেখে বলে কি হলো আপনি এখনো যাননি। পিএম বলে নো কারণ ফটো তোলা হবে। হিজু লিয়ানকে আস্তে করে বলে একটু সাইডে সরে যান, পিএম এখানে বসবে। লিয়ানের মন তো চাইছিল না বাট তাও সে সাইডে সরে যায় আর পিএম হিজুর সাইডে এসে বসে। আর এখানে তারা কিছু খাচ্ছিল। হিজু লিয়ানকে বলে তুমি খাচ্ছ না কেন। পিএম বলে সে বাইরের কোনো খাবার খেতে পারবে না, শুধুমাত্র রেস্টুরেন্টে গিয়েই সে খেতে পারবে। তখনই স্টেডিয়ামের ক্যামেরা তাদের উপর ফোকাস করা হয় অ্যান্ড ক্যামেরাতে দেখি তাদেরকে কিস করতে বলা হয়। তখনই ম্যানেজার চই চলে আসে অ্যান্ড বলে ক্যামেরা অন্য সাইডে সরাও। আর লিয়ান তার কানে কানে কিছু বলে অ্যান্ড সে তার ফোনে কিছু লিখে ক্যামেরাতে দেখায় যাতে লেখা ছিল আমাকে নিয়ম মেনে চলতে হবে, আমরা এইভাবে কিস করতে পারবো না। পাবলিকরা এসেছিল তো বেসবল ম্যাচ দেখতে বাট এখানে তাদেরকে দেখে সকলে তাদেরকে চিয়ার আপ করে যাচ্ছিল। এরপর তারা বাইরে আসছিল অ্যান্ড সমস্ত পাবলিক তাদের ফটো তোলার জন্য ভিড় জমিয়েছিল যার কারণে রয়্যাল গার্ডদের আমব্রেলা দিয়ে তাদেরকে হাইড করতে হয়। যখন কি এইসব দেখে তো হিজুর অনেক বেশি ভালো লাগছিল যে তাকে পাবলিকরা এত ভালোবাসা দিচ্ছে। তখনই পিএম হিজুকে বলে তুমি লাস্ট টাইম বলেছিলে তুমি আমার সাথে ডিনার করবে, তাহলে চলো আজ যাওয়া যাক। আর এটা শুনে তো লিয়ান অনেক বেশি জেলাস ফিল করে। হিজু তাকে বলে তুমি প্যালেসে যাও আমি পরে আসছি। লিয়ান বলে এখান থেকে তো আমরা এইভাবে যেতে পারবো না, তাই চলো আমিও তোমার সাথে যাচ্ছি। এরপর লিয়ান তার জন্য কারের দরজা খুলে অ্যান্ড সে ভেতরে চলে যায়। আর লিয়ান পিএমকে বলে মনে হচ্ছে আজ আপনি একটু বেশি ফ্রি আছেন। নেক্সট সিন আমাদেরকে রেস্টুরেন্টে দেখানো হয় যেখানে পিএম হিজুর জন্য র ফুড দিচ্ছিল। হিজু বলে প্রিন্স লিয়ান প্রথমে তুমি খাও। পিএম বলে তিনি খেতে পারবেন না কারণ র ফুডে পয়জন থাকতে পারে। যা শুনে হিজু অবাক হয়ে বলে কি আমাকেও কি বিয়ের পরে এমনটা করতে হবে। পিএম বলে হ্যাঁ সেই জন্যই তো বলছি তাকে বিয়ে করো না। হিজু অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি আর কি করতে পারবেন না। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন ছোটবেলায় লিয়ান তার বড় ভাইয়ের একটি ড্রেস পরে নিয়েছিল যা কিংয়ের পরিচয় ছিল। আর এটা দেখে তো তার ড্যাড তাকে সবাই একটি থাপ্পড় মারে অ্যান্ড বলে আমি তোমাকে আগেই বলেছি কখনো কিংয়ের জায়গা নেওয়ার চেষ্টা করবে না আর আজ তুমি সেটাই করছো। এরপর আমরা দেখি ছোট্ট লিয়ান কান্না করছিল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে তার ড্যাডের কথা শোনা যাচ্ছিল যিনি তাকে বলছিলেন
তুমি সবসময় কিংয়ের ছায়ার মতো তার পাশে থাকবে অ্যান্ড কখনো রেড কালারের কোনো জিনিস তুমি পড়তে পারবে না, কারণ রেড শুধুমাত্র কিং পড়তে পারে অ্যান্ড তোমাকে সমস্ত রুল মেনে চলতে হবে প্রেজেন্ট টাইমে। সেহিজুকে র ফুড দিয়ে বলে যতদিন তুমি এসব খেতে পারবে খেয়ে নাও, কারণ রয়্যাল ওয়েডিং এর পর তোমাকে ওইসব নিয়ম কানুন মেনে চলতে হবে। হিজু বলে ঠিক আছে অ্যান্ড সে স্মাইল করে খাওয়া শুরু করে। লিয়ানকে দেখি যে বাসায় ফিরে এসেছিল অ্যান্ড তাকে কোর্ট লেডি বকা দিচ্ছিল যে আজকে আপনি নিয়ম ভেঙেছেন, আপনি কি জানেন না রাজ ফ্যামিলির কেউই এভাবে পাবলিকলি যেখানে সেখানে ঘোরাঘুরি করতে পারবে না, বাট আজ আপনি সেটাই করেছেন। আপনি বেসবল ম্যাচ দেখতে গিয়েছিলেন তারপর ওই রেস্টুরেন্টে, যা আপনি একদমই ঠিক করেননি, আর হিজুকে ট্রেনও করা হয়নি, আপনাকে ডেকোরা মেনটেন করতে হবে। লিয়ান বলে আমি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করি, বাট সে তো নয় অ্যান্ড আমাদের বিয়ে হবে কিনা তারও ঠিক নেই, তাই এভাবে তার উপর কোনো নিয়ম চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। কোর্ট লেডি বলে আপনি তার ত্রুটিটা দেখতে পাচ্ছেন না, পরবর্তীকালে তার ত্রুটিগুলো আপনার মধ্যেও চলে আসবে, তাই আমি তাকে ট্রেন করব যাতে সে রাজ ফ্যামিলির আদব কায়দা শিখতে পারে। নেক্সট মর্নিং আমরা হিজুকে দেখি যে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসেছিল। এখানে সমস্ত দাসী তাকে একদমই প্রিন্সের মতো ট্রিট করছিল। সে বলে এইসবের দরকার নেই, আর যখন সে বাইরে আসে বাইরে কোর্ট লেডি দাঁড়িয়েছিল, তারা একে অপরকে ইন্ট্রোডিউস করায়, আর কোর্ট লেডি তাকে কিছু বলতো তার আগে সে কলে কথা বলতে বলতেই কারে হয়ে চলে যায়। আর যেহেতু লিয়ানি তার সাথে কলে কথা বলছিল, যখন এই ব্যাপারে সে জানতে পারে সে জিজ্ঞাসা করে কি তুমি চলে যাচ্ছ? হিজু বলে কেন, কি হয়েছে, কিছু কি দরকার ছিল ওনার? সে বলে নো, অ্যাকচুয়ালি কোর্ট লেডি তোমাকে শেখাতে চাইছিল ডেকোরা কিভাবে মেনটেন করে। দেখবে কোর্ট লেডি অনেক বেশি রেগে যাবে, কারণ আজ পর্যন্ত ওনার মুখের ওপর না বলা আর কারোর সাহস হয়নি। হিজু বলে ঠিক আছে আমি বুঝতে পারছি, বাট এখন আমার কাজ আছে, তাই পাই অ্যান্ড কল কাট করে দেয়। যখন কিলিয়ান হাসছিল, ম্যানেজার চই তার ক্লোজ এসে বলে মনে হচ্ছে স্কুল টাইমে আপনারা অনেক বেশি ক্লোজ ছিলেন, কারণ আপনারা অনেক কিউট কাপল। আর সে হাসছিল। লিয়ান তাকে দেখলে সে বলে ওকে ওকে যাচ্ছি, আর তা যাওয়ার পর লিয়ানি নিজে স্মাইল করছিল। এদিকে অফিসে সেক্রেটারি হিজুকে তার আজকের কাজের লিস্ট বলছিল যে আজকে আপনার অনেক কাজ আছে, ইভেন তো এক ইনভেস্টর আপনার ভাইয়ের কোম্পানি ছেড়ে আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছে। যখন থেকে সে অনলাইনে আপনার আর ফ্রেন্ডসের কিস করার ফটো দেখেছে। ভাই দেবে আপনার কিস কেমন লাগলো? গাল তো পুরো লাল হয়ে গেছিল। হিজু বলে হ্যাঁ অ্যাকচুয়ালি বেশি গরম লাগছিল তাই। সেক্রেটারি বলে আমি আপনার নয় বরং প্রিন্স লিয়ানের কথা বলছি, উনি অনেক বেশি ব্লাস করছিল। আপনিও কি ব্লাস করছিলেন বুঝি? সে বলে নো নো, আর এমনি তো আমি তোরই টিনেজার, আর আমি ফার্স্ট কিস করছি এমনটাও নয়, তাই এসব ছোটোখাটো কিসে ব্লাস কি করে? সেক্রেটারি বলে আজ পর্যন্ত প্রিন্স লিয়ানের ব্যাপারে কোনো রিউমার্সও ছড়ায়নি যে সে কাউকে ডেট করেছে। যা শুনে হিজু বলে বাট কিস তো সে অনেক ভালোভাবেই করেছে, যা শুনে তারা দুজনেই হাসছিল এখানে। এদিকে তেজু অ্যান্ড তার ওয়াইফ কথা বলছিল যে হিজু রাউন্ড টেবিলে সিট পেয়ে গেছে, যা আজ পর্যন্ত কোনো বিজনেসম্যানই পায়নি। তার মানে তো এটাই হলো যে এখন তার সামনে আমাদেরকে মাথা নত করতে হবে। তেজুর ওয়াইফ বলে এটাতে খারাপ কি আছে, তুমি এটা ভাবো যদি তার প্রিন্স লিয়ানের সাথে বিয়ে হয়ে যায় তাহলে আমাদের অ্যাটাচমেন্ট রয়্যাল ফ্যামিলির সাথে হয়ে যাবে, তখন কোনো ইনভেস্টরই কখনো ডিল ক্যান্সেল করবে না অ্যান্ড তুমিও ক্যাসেল গ্রুপের সিইও হয়ে যাবে। এরপর হিজু রাইটে বাসায় ফিরে তার হাতে অনেক শপিংয়ের ব্যাগ ছিল, যা দাসীরা এসে নিয়ে নেয়, আর হেড কোর্ট লেডি তাকে দেখে স্মাইল করে। আর নেক্সট সিনে বাসার ভেতরে হেড কোর্ট লেডি বলে আমি জানি অনেক রাত হয়ে গিয়েছে, বাট আপনাকে লেসন শুরু করে দিতেই হবে এখন থেকে, আই হোপ আপনি কোঅপারেট করবেন। হিজু বলে ইয়েস অফকোর্স। এরপর হেড কোর্ট লেডি তাকে লেকচার দেওয়া শুরু করে যে তোমাকে কি কি করতে হবে অ্যান্ড কি কি করা এক রয়্যাল ফ্যামিলির মেম্বার জন্য বারণ, আর তোমাকে সবসময় তোমার মেরুদণ্ড সোজা করে চলতে হবে, ইভেন তো রাজ ফ্যামিলির সমস্ত হিস্ট্রির ব্যাপারেও তোমাকে জানতে হবে। এদিকে কুইন যে ছোটো রাজাকে লেকচার দিচ্ছিল অ্যান্ড তাকে সোজা করে দাঁড়াতে বলছিল, সে অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কারণ তাকে রাজা করার চক্করে তার মা ভুলেই গিয়েছিল যে এক বাচ্চার মায়ের ভালোবাসাও দরকার, যা ছোট রাজা পাচ্ছিল না। এদিকে হিজুকে দেখি যাকে হেড কোর্ট লেডি ট্রেন করছিল, তখন সেখানে লিয়ান চলে আসে। হিজু দৌড়ে গিয়ে তাকে হাক করে নেয়, যা দেখে তো এখানে সমস্ত দাসীরা লজ্জা পেয়ে যায়। হিজু আস্তে করে বলে আমার অনেক কাজ আছে, তাই সারা রাত ধরে আমি কোঅপারেট করতে পারবো না। কোর্ট লেডি লিয়ানকে দেখে বলে আপনার তো প্যালেসে যাওয়ার কথা ছিল, আপনি আবার ওইখানে চলে এলেন কেন? লিয়ান বলে হ্যাঁ বাট তার আগে আমি আপনাকে নিতে এসেছি এখানে, এটা আমার অর্ডার, তাই কোনো রকম প্রশ্ন না করে আমার সাথে চলো। নেক্সট সিন আমাদেরকে মর্নিংয়ে দেখানো হয়, যেখানে প্যালেসে পিএম জিয়ংমুর সাথে চেস খেলছিল, আর লিয়ান তাকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে বিয়ে করা থেকে আটকাবেন না? সে বলে এটা তোমার ডিসিশন, আর এমনিতেও আমি যদি কিছু বলি তাহলে এটা নিয়েও লোকেরা নানান গুজব ছড়াবে, আর আমি প্যালেসের আগুন ধরার ব্যাপারটা
বন্ধ করে দিয়েছি, আর এবারে কেউ কথা বলবে না, তাই কুইনও আপনাকে বিরক্ত করবে না। এদিকে হেড কোর্ট লেডি হিজুকে রাজ ফ্যামিলির হিস্ট্রি বলছিল, আর এটাও বলছিল যে কিভাবে কোনো রাজা বা রাজ ফ্যামিলির সদস্য মারা গেলে তাদের দাহ সংস্কার কিভাবে করা হয় আর কি কি রিচুয়ালস হয়। হিজু কিউরিয়াস ছিল অ্যান্ড কোশ্চেন করে 3 বছর আগে যখন প্রিন্স লিয়ানের বড় ভাই মারা গিয়েছিল তখনই কি ওনার দাহ সংস্কারে এইসব রিচুয়াল করা হয়েছিল। কোর্ট লেডি জানায় না, ওটা প্রাইভেট সেরিমানি হয়েছিল, কারণ 2005-এর পর থেকে কোনো রকম বড় সেরিমানি করা হয়নি। হিজু বলে কেন আর আমাদেরকে দেখানো হয়। লিয়ানের বড় ভাইয়ের মমের ডেথ ছোটবেলাতেই হয়েছিল, আর 20 বছর পর তার ড্যাডের, আর তারপর তার ভাইয়ের, পরপর এতগুলো দুর্ঘটনার কারণে প্রাইভেট সেরিমনি রাখা হয়েছিল। এই প্রেজেন্ট টাইমে এইসব শুনে হিজু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল অ্যান্ড সে কান্না করতে করতে বলে প্লিজ আমাকে কিছুক্ষণ ডাকবে না, আর দৌড়ে নিজের রুমে চলে যায়। এরপর সে রাজ ফ্যামিলির হিস্ট্রি অনলাইনে দেখছিল, যেখানে সে দেখে লিয়ানের মমের ডেথ হয়েছিল অ্যাক্সিডেন্টে, আর তার ড্যাডের হার্ট অ্যাটাকে অ্যান্ড তার বড় ভাইয়ের আগুনে। সে বলে এবার বুঝতে পারছি কিংকে সামান্য র্যামেন খাওয়ানো নিয়ে সে আমার উপর এত কেন রেগে গিয়েছিল। অ্যান্ড সে লিয়ানকে কল করে, বাট সে তার কল অ্যাটেন্ড করে না। আর এদিকে আমরা লিয়ানকে দেখি সে কুইনের সাথে একটি মিটিংয়ে ছিল। কুইন তাকে জিয়ং নামের একটি মেয়ের সাথে ইন্ট্রোডিউস করিয়ে বলে ইদানিং আমি একটু বেশি অসুস্থ থাকছি, তাই তোমার যে কোনো কাজে জিয়ংমু তোমার হেল্প করবে। সে এক ডেইলি নিউজ কোম্পানির মালিকের মেয়ে, আর জিয়ংমু তোমার সাথে এঙ্গেজমেন্ট পার্টি দিয়ে যাবে, কারণ আমি যেতে পারবো না। তখনই লিয়ান কোর্ট লেডিকে ডাকে অ্যান্ড জিজ্ঞাসা করে বলুন কুইনের কি রোগ হয়েছে কি আপনি বলতে পারবেন। বাট কোর্ট লেডি কিছু বলতে পারে না। লিয়ান বুঝতে পেরে যায় যে কুইন মিথ্যে বলছে অ্যান্ড আর সে এটা বলে সেখান থেকে চলে যায় যে আমি একাই ওই ইভেন্টটি অ্যাটেন্ড করে নেব। যখন কি জিয়ংমু কুইনকে বলে মনে হয় তিনি রেগে গেলেন, সে বলে ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর লিয়ান ম্যানেজার চুইকে বলছিল ওই মেয়েটিকে অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ড কি সমস্ত ডিটেলস আমার চাই। ম্যানেজার চুই জানায় আপনাকে মেসেজও কল করেছিল। লিয়ান কল করে তাকে বলে আমি একটু বিজি ছিলাম। সে বলে আমিও ফ্রি বসে নেই, বাট তখনই সে নিজেকে বোঝায় না এমনটা কথা বললে চলবে না, আমাকে তার উপর দয়া দেখানো দরকার, সে জীবনে অনেক কিছু ফেস করেছে। অ্যান্ড সে লিয়ানকে বলে আমি তোমাকে বলতে চাইছিলাম যে আমি সবসময় তোমার পাশে আছি। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এক টিম হয়, তাই আমিও সেইভাবে সবসময় তোমার পাশে থাকবো। আমি এটা বলছি না যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার জন্য কিছু ফিল করছি, শুধু এটাই বলতে চাই যে আমি সবসময় তোমার জন্য আছি। হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ও কলই কেটে দিয়েছে। আর আমরা লিয়ানকে দেখি সে স্মাইল করছিল, আর ম্যানেজার চুইকে বলে ইভিনিংয়ে আমি আরেকবার আমার বাসায় যাব। যা শুনে ম্যানেজার চুই বলে পিএম বলেছে আপনাকে কোথাও যেতে না। লিয়ান তাড়াতাড়ি দেখে, সে বলে আপনার ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন। অন্যদিকে ছোট রাজা যে স্কুলে এসেছিল, বাট আমরা জানতে পারি তার স্কুলে কোনো ফ্রেন্ডই নেই। আর এখানে যখন সে বাইরে আসছিল তার কারোর সাথে ধাক্কা লেগে যায়, আর যা দেখা মাত্র ওই সমস্ত গার্ড তার চারিপাশে এসে দাঁড়িয়ে পড়ে। আর ছোট রাজা নোটবুক তুলে একটি ছেলেকে দিচ্ছিল, বাট তারা অনেক বেশি ভয় পেয়েছিল। তখন এখানে পিএম চলে আসে অ্যান্ড ছোট রাজাকে বলে কাল আমি অনেক বেশি বিজি থাকবো, আর আজ আপনার হিস্ট্রি লেসন আছে, তাই চলুন। যখন কি ছোট রাজা অনেক বেশি স্যাড ছিল বাইরের খেলতে থাকা বাচ্চাদের দেখে, আর সে বলে আমি এভাবে নর্মাল জীবন কাটাতে চাই। এদিকে আমরা হিচুকে দেখি যাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে কিভাবে তাকে হাঁটতে হবে, আর তার অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন সে কত চাপে আছে। এখানে তখনই ছোট রাজা চলে আসে, আর যাকে বাউন্ড ডাউন করার চক্করে সে সমস্ত বাটি আর প্লেট নিচে ফেলে দেয়। ছোট রাজা জানায় আমি এখানে এসেছিলাম আঙ্কেলের সাথে খেলা করতে, বাট আঙ্কেল তো এখানে নেই। হিজু বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেননি, তারপরেও এখানে চলে এলেন, যা আপনি একদমই ঠিক করেছেন, কারণ সকলের অধিকার আছে নিজের লাইফ নিজের মতো করে উপভোগ করার। চলুন আমি আপনার সাথে খেলছি। আর কোর্ট লেডি পিএমকে জানায় কিং এর জন্য কয়েকটা দিন অনেক বেশি টাফ হতে চলেছে। পিএম বলে তা তো হবেই, কারণ কিং হওয়ার জন্য একটি এজ দরকার, বাট সে এখনো অনেক ছোট। এদিকে আমরা তেজের ওয়াইফকে দেখি যে ফ্রেন্ডদের সাথে একটু টাইম কাটাতে এসেছিল, অ্যান্ড সে বলে আমার হাজব্যান্ড তো আমাকে অনেক বেশি ভালোবাসে। তার একটা ফ্রেন্ড বলে হ্যাঁ হ্যাঁ জানা আছে, তুমি তোমার ড্যাডের এগেনস্টে গিয়ে তাকে বিয়ে করেছো, তোমার ফাদার বলেছিল সে তোমাকে ডিসোন করে দেবে। তেজুর ওয়াইফ বলে হয়তো তুমি জানো না আমার সিস্টার ইন ল প্রিন্সকে ডেট করছে, তাই এখন এইসব ম্যাটার করে না, সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারাও বদলে গিয়েছে। এরপর সে যখন তেজুর সাথে যাচ্ছিল সে অনেক বেশি রাগ দেখাচ্ছিল। তেজু বলে কি হলো তোমার? আমার মনে হচ্ছিল আমার ওই ফ্রেন্ডের সমস্ত চুল আমি ছিঁড়ে ফেলে দেই। তেজু বলে হ্যাঁ তো ছিঁড়ে দিতে, আমি সেটেলমেন্ট করে দিতাম।
তার ভাই বলে, সত্যি তুমি আমার সোনা হাজব্যান্ড। নেক্সট সিনে আমরা কিংকে দেখি যে হিজুর সাথে ছিল অ্যান্ড তারা দাসীদের সাথে মিলে অনেক খেলা খেলছিল। চাইল্ড কিং অনেক হ্যাপি ছিল অ্যান্ড বলে, আমি জিতে গিয়েছি। হিজু সকলকে ইশারা করে আর তারাও ক্ল্যাপিং করে ওঠে অ্যান্ড বলে, হ্যাঁ আপনি জিতে গেছেন। এরপর কিং হিজুর কাছে এসে বলে, তুমি বলেছিলে আমি যদি জিতি তাহলে তুমি আমার একটা উইশ পূরণ করবে। হিজু বলে, ঠিক আছে, তো বলুন আপনার কি ইচ্ছা। এরপর সে হিজুর কারের কাছে এসে বলে, আমি এই কারে একবার রাইড নিতে চাই। কোড লেডি বলে, নো, এটা নিয়মের এগেনস্ট, তাই এটা করা যাবে না। যা শুনে চাইল্ড কিং মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে যে আমি কিং হওয়ার সত্ত্বেও আমার কথা কেউ শুনছে না। এদিকে লিয়ানকে ম্যানেজার জানায় যে আপনার রেস্টুরেন্টে পিএমও আছে। যা শুনে সে বলে, তিনি ওখানে কি করছেন। ম্যানেজার বলে, তা আমার জানা নেই। এদিকে আমরা চাইল্ড কিংকে দেখি সে অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড হিজুকে দাসী বলছিল, জানালা বন্ধ রাখবেন, কারণ লোকেরা যদি জানতে পারে যেখানে চাইল্ড কিং আছে তাহলে তার জীবনে ঝুঁকি হতে পারে। পিএম বলে, সারাক্ষণ কলে থাকবে আর একটি অন্য কার নিয়ে আমি তোমাকে ফলো করব। এরপর আমাদেরকে ড্রাইভের সিন দেখানো হয় যেখানে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছিল 60-এর বেশি স্পিডে কার ড্রাইভ করবে না। দাসী কলে ছিল, সে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে। কিং বলে, হ্যাঁ, বাট উইন্ডো নিচে হচ্ছে না আর স্পিডও খুব স্লো মনে হচ্ছে। যাতে কিংয়ের ভালো লাগে তাই সে উইন্ডো একটু নিচে করে যায় অ্যান্ড স্পিডও একটু বাড়িয়ে দেয়। বাট পরের সিনে সে বুঝতে পারে ব্রেক লাগছে না কারের। সে ভয় পেয়ে যায় অ্যান্ড কিংকে বলে, আপনি সিট বেল্ট ভালো করে পড়ুন। আর এটা যখন পিএম নোটিস করে সে জিজ্ঞাসা করলে হিজু জানায় ব্রেক লাগছে না, স্পিড আরও বেড়ে যাচ্ছে। তখনই এক কারের সাথে তার ধাক্কা লেগে যায় আর সে বুঝতে পারে এখানে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখনই সে দেখে উপরে একটি ব্রিজ যা ফাঁকা ছিল, তাই সে কারকে ওই দিকে নিয়ে যায় আর ব্রিজের রেলিতে কারকে ঘষড়ায় যাতে স্পিড একটু কম হয়ে যায়। তখনই হঠাৎ এখানে লিয়ানের কার চলে আসে অ্যান্ড সে তার সামনে নিজের কার করে হিজুর কারের স্পিড কন্ট্রোলে নিয়ে আসতে চাইছিল আর সে ব্রেক মেরে সামনে দাঁড়িয়ে যায়। হিজুর কারকে ধাক্কা মারে লিয়ানের গাড়িতে আর সেখানে হিজুর কার দাঁড়িয়েও যায়। আর আমরা লিয়ানকে দেখি যার মাথায় আঘাত লেগেছিল। আর এই এপিসোডের শুরুতে আমরা কোড লেডিকে দেখি যে কুইনকে সে জানিয়ে দেয় যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। কুইন হন্তসন্ত হয়ে হসপিটালে পৌঁছয়। আর এখানে পিএম কে দেখিয়ে যে পিএম এর উপর চালানো শুরু করে যে তোমরা আমার ছেলের সাথে কি করেছো। পিএম বলে, শান্ত হন আপনি, ওনার ছোটখাটো একটু আঘাত লেগেছে, উনি একদমই সুস্থ আছেন। কুইন ভেতরে এসে তার ছেলেকে দেখে যে এই সময় অজ্ঞান অবস্থায় ছিল। আর কুইন পিএম কে জিজ্ঞাসা করে, গ্র্যান্ড প্রিন্স কোথায়, আমি শুনলাম সেও ওখানে ছিল। সে বলে, হ্যাঁ, তার কন্ডিশন একটু বেশি সিরিয়াস। কিংকে বাঁচাতে গিয়ে তার শোল্ডারে আঘাত লেগেছে আর তিনি এখন সার্জারি রুমে আছে। এরপর যখন পিএম ওখান থেকে বাইরে আসে তার লোকেরা তাকে ইনফর্ম করে যে অ্যাক্সিডেন্টের ব্যাপারে পাবলিক জেনে গিয়েছে, বাট এটা জানে না যে ওই কারে কিংও ছিল। পিএম জিজ্ঞাসা করে, হিজুর এখন কি অবস্থা। ওই পার্সন জানায়, বেশি সিরিয়াস নয়, ডক্টর বলেছে সে এখন অজ্ঞান আছে আর আমাদেরকে তার জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমরা দেখি কুইনও তাদের এই সমস্ত কথা শুনে নিয়েছিল অ্যান্ড পিএম কে সে জিজ্ঞাসা করে, তোমরা হিজুর ব্যাপারে কেন কথা বলছো। সেও কি ওই সময় ওখানে ছিল। পিএম সমস্ত সত্যটা বলে দেয়। এরপর কুইন অনেক রেগে মেগে হিজুর রুমের দিকেই যাচ্ছিল, বাট পিএম তাকে আটকায় অ্যান্ড বোঝায় যদি পাবলিকরা জানতে পারে যে এই সবের মধ্যে কিংও ছিল অ্যান্ড তারা কিভাবে ট্রাফিক রুল ভেঙেছে তা তো আপনি ভালো করেই জানেন। তাই আমার মনে হয় আপনার কোনো রকম সিন ক্রিয়েট না করাই ভালো। যা শুনে কুইন বলে, তুমি কি হিজুকে প্রোটেক্ট করছো। পিএম জানায়, নো, আমি কিংকে প্রোটেক্ট করছি, কারণ এই খবর বাইরে গেলে লোকেরা তো কিং এর ব্যাপারে নানান মন্তব্য করবে। এদিকে আমরা কোড লেডি অ্যান্ড ম্যানেজার চুইকে দেখি তারা অপারেশন রুমের বাইরে ওয়েট করছিল। ডক্টর এসে জানায় অপারেশন সাকসেস হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। আর এদিকে আমরা পিএম কে দেখি সে যেখান থেকে চলে যাচ্ছিল, বাট তার সেক্রেটারিকে বলে এই ব্যাপারে ইনভেস্টিগেট করো, কারণ তার মনে হচ্ছিল হিজুর কারের সাথে কেউ ছেড়খানি করেছে। আর এটাও বলে যখনই হিজুর জ্ঞান ফিরবে তখনই আমাকে ইনফর্ম করবে। এদিকে আমরা ছোট্ট কিংকে দেখি যে হিজুর কাছে এসেছিল। হিজু ওই সময় অজ্ঞান অবস্থাতে ছিল। ছোট্ট কিং এখানে ওই সময়ের কথা ভাবছিল যখন কারে সে অনেক বেশি ভয় পেয়েছিল আর হিজু তার হাত ধরে বলেছিল, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আর প্রেজেন্ট টাইমে ছোট্ট কিং হিজুর হাত ধরে বলে, তুমিও ভয় পেও না, তুমি ঠিক হয়ে যাবে। তখনই তার জ্ঞান ফিরে আসে আর কিংকে দেখে বলে, তুমি ঠিক আছো। কিং তাকে সরি বলে যে আমার জেদের কারণেই আজ এমনটা হলো। হিজু বলে, ইটস ওকে, এসব তো হতেই থাকে। লিয়ান কেমন আছে। আর কিং এর কথা থেকে সে জানতে পারে যে লিয়ানের সার্জারি হয়েছে। সে তাড়াহুড়ো করে তার রুমে পৌঁছয় যেখানে সে তাকে দেখে বলে, তুমি ঠিক আছো। লিয়ান বলে, হ্যাঁ। অ্যান্ড সে হিজুর আঘাত লাগা জায়গায় হাত দিত, তখনই হিজু পিছনে সরে যায়। বাট লিয়ান বলে, তাড়াতাড়ি এসো, আমার হাতে ব্যথা করছে। আমি কতক্ষণ এভাবে হাত উঁচু করে রাখবো।
হিজুও চুপচাপ তার পাশে এসে বসে যায়। এরপর হিজু লিয়ানকে একটু বকাই দিচ্ছিল যে আজ যা হয়েছে হয়েছে, আমাকে কথা দাও এরপর থেকে তুমি এমন কোনো কাজ করবে না যেটাতে তো প্রাণের ঝুঁকি থাকবে। সে বলে ওকে, তাহলে তোমাকেও কথা দিতে হবে যে তুমিও এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে না। হিজু বলে তা তো আমি বলতে পারবো না। লিয়ান বলে তাহলে আমার কথাও বাদ দাও। হিজু বলে জেদ করো না, যদি পাবলিক এই সব কিছুর ব্যাপারে জানতে পারে তাহলে তারা সত্যি এটাই ভাববে যে সত্যি সত্যি তুমি আমার প্রেমে পাগল হয়ে গিয়েছো। লিয়ানের তো তার কথায় অনেক বেশি হাসি পাচ্ছিল। এদিকে আমরা তেজুয়েন তার ওয়াইফকে দেখি যারা বাসায় ছিল। তখনই তার ড্যাড তাকে কল করে বলে নিউজ দেখো। আর নিউজ দেখে তারাও জানতে পেরে যায় যে হিজুকাল কি ঘটনা ঘটিয়েছে। এদিকে আমরা সেক্রেটারি দইকে দেখি, তাকে রয়্যাল গার্ড ভিতরে যেতে দিচ্ছিল না। তারা অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তাদের সাথে ঝগড়াও করছিল। তার আওয়াজ শুনে হিজু বাইরে আসে, এরপর রয়্যাল গার্ড তাকে ভেতরে যেতে দেয়। ভেতরে আসার পর দহি তাকে কোম্পানির স্টক দেখায় যে কিভাবে তার ডাউনে যাচ্ছে। তার অ্যাক্সিডেন্টের খবর রিভিল হতে দহি এটাও জিজ্ঞাসা করে আপনি কি ড্রাঙ্ক অবস্থায় কার ড্রাইভ করছিল। সে বলে মোটেই নয়। সেক্রেটারি বলে তাহলে এই ব্যাপারে আমাদেরকে পাবলিকলি ইনভেস্টিগেশন শুরু করে দেওয়া দরকার। বাট হিজু তাকে মানা করে যে এমনটা আমরা করতে পারবো না, কারণ ওই সময় ওখানে আমার সাথে গ্র্যান্ড প্রিন্স অ্যান্ড কিংও ছিল, তাই এমনটা যদি আমরা করি তাহলে তাদের রেপুটেশনের কি হবে। দই একটু রেগেই বলে আপনি এসব কি বলছেন, আপনি কি সত্যিই শিওর যে আপনি তাকে বিয়ে করবেন? আরেকবার ভেবে নিন, কারণ যখন থেকে আপনাদের রিলেশন পাবলিক হয়েছে তখন থেকে আপনি একটার পর একটা প্রবলেম ফেস করেই যাচ্ছেন। এত প্রবলেম ফেস করার মানে হয় না, কারণ একদিন আপনাদের ডিভোর্স হয়েই যাবে। আর তখনই পিএম বলে ওঠে কি বললে? আর আমরা জানতে পারি পিএম তাদের সমস্ত কথা শুনে নিয়েছিল। নেক্সট সিন পর দই চলে আসে বাইরে, যেখানে তার ম্যানেজারের সাথে দেখা হয়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি তো প্যালেসে থাকো তাই না, ওখানে কি কাজ করতে ভালো লাগে? ম্যানেজার বলে কেন, তোমার কি কাজ চাই নাকি? সে বলে তা হয়তো আমার দরকার হবে না, কারণ কয়েকদিন পরেই প্রিন্স লিয়ানের সাথে ম্যাডামের বিয়ে হয়ে যাবে। তারপর আমাকেও তো ওখানেই থাকতে হবে অ্যান্ড ওখান থেকে আমি আমার কাজ বাজ করবো। আর এদিকে জিয়ংমু যে হিজুকে জিজ্ঞাসা করছিল তুমি তো বলেছিলে তোমাদের রিলেশনটা রিয়েল, তাহলে এই সব কি? সে বলে যখন তুমি সবকিছু শুনেই নিয়েছো তাহলে তোমার থেকে আর লুকোবো না। হ্যাঁ, আমাদের এই রিলেশনটা রিয়েল নয় আর আমরা ফেক বিয়ে করব শুধুমাত্র আমাদের নিজের মোটিভ পূরণ করার জন্য। আমার কাছে সবই আছে, টাকা পয়সা বুদ্ধি রূপ, বাট একটা জিনিস নেই, তা হচ্ছে টাইটেল। পিএম বলে সামান্য টাইটেলের জন্য তুমি বিয়ে করছো? যদি এমনটাই হয় তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। আর সিন এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা হিজুকে দেখি সে লিয়ানের কেবিনে আসে, বাট সেখানে তো লিয়ান ছিলই না। এদিকে আমরা লিয়ানকে তার প্রাইভেট রেস্টুরেন্টে দেখি, যেখানে পিএম তার সাথে দেখা করতে এসেছিল। আর এদিকে হিজু বারবার লিয়ানকেই কল করে যাচ্ছিল। সে দহিকে জিজ্ঞাসা করে তুমি লিয়ানকে সকাল থেকে কি একবারও দেখেছো? সে বলে হ্যাঁ দেখেছি তো, যখন আমি আপনার রুম থেকে বাইরে যাচ্ছিলাম তখন। হিজুর মনে পড়ে তখন তো পিএম এসেছিল তার কাছে অ্যান্ড তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। আর তার ডাউট হয় যে কোথাও পিএম এর কথা প্রিন্স লিয়ান শুনে নেয়নি তো, অ্যান্ড সে চেঁচিয়ে ওঠে। আর যখন সে লিয়ানের বাসায় আসে, এখানে সার্ভেন্টরা তার জিনিসপত্র আগে থেকেই কারে তুলে দিয়েছিল। আর এটাও জানায় যে প্রিন্স লিয়ানই আমাদেরকে এই অর্ডার দিয়েছে। এখানে সার্ভেন্ট কিম তাকে আটকায়। সে বলে এখন আর আটকে লাভ নেই, যখন সেই মানা করে দিয়েছি আমি এখানে থেকে কি করব। সার্ভেন্ট কিম বলে আমি আপনাকে আটকাচ্ছি না, বরং প্রিন্স লিয়ান অর্ডার দিয়েছে যে আপনাকে দেওয়া তার ওই স্ট্যাম্পটিও যেন আপনি দিয়ে যান। এদিকে প্যালেসে লিয়ান বসে বসে সকালের কথাটাই ভাবছিল, যখন সে পিএম আর হিজুর কথা শুনে নিয়েছিল। প্রেজেন্ট টাইমে হিজু তাকে মেসেজ করে বলে পিছন থেকে এভাবে কী সব অর্ডার দিচ্ছ, যা সব বলার তা আমার মুখের সামনে এসে বলো। নেক্সট ডে সে লিয়ানের সাথে দেখা করতে প্যালেসে আসে, যেখানে তার কুইনের সাথে দেখা হলে কুইন তাকে কিছু কথা শুনিয়ে দেয়। এরপর আমরা হিজুকে লিয়ানের সাথে বসে থাকতে দেখি, যেখানে হিজু তাকে কোশ্চেন করে তুমি হঠাৎই আমার সাথে এমন ব্যবহার কেন করছো, কুইনের জন্য নাকি ওই দিন হসপিটালে তুমি পিএম আর আমার কথা শুনে নিয়েছিলে? লিয়ান তাকে কোশ্চেন করে কি কথা। হিজু চুপ হয়ে যায়। লিয়ান তাকে জানায় আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি প্ল্যান চেঞ্জ করেছি। আর তুমি আমার একটা মেয়ে, সবসময় কোনো না কোনো প্রবলেমে পড়তেই থাকো। এমনটা যদি চলতে থাকে তাহলে আমাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ওই দিন তোমার কারের ব্রেক ফেল হওয়াটাও নর্মাল ছিল না, তাকেও ইচ্ছে করে করিয়েছিল। নেক্সট নাইটে হিজু তার ড্যাডের বাসায় আসে, আর সে দেখে এইসব অ্যাক্সিডেন্টের ব্যাপারেই তারা দেখে যাচ্ছিল। হিজু বলে তার মানে আপনারা সব কিছুই জানেন, বাহ কি ফ্যামিলি আমার। এইসব জানার পরেও কেউ আমাকে একবার হসপিটালে দেখতে এলো না। ওয়েল বলুন কি জানতে ডেকেছেন এখানে আমায়? ড্যাড বলে এই সব কিছু এক্সপ্লেন করতে পারবে? সে বলে হ্যাঁ, তুই লাভারের মাঝে ঝগড়া হয়ে গিয়েছিল। ড্যাড বলে চুপ,
একদম চুপ, মিথ্যে কথা আর একদম বলবে না, কারণ আমি সব কিছুটা জানি। যে গ্র্যান্ড প্রিন্স তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে, আজ শুধুমাত্র তোমার জন্য কোম্পানির স্টক কত ডাউনে চলে গিয়েছে তাকে তুমি দেখেছো। হিজু বলে এত দেখা দেখির কি আছে, স্টকই তো ডাউনে গিয়েছে, কাল আমরা প্রেস কনফারেন্স করব, স্টক আবার আগের মতো হয়ে যাবে। হিজু অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল, কারণ তার খারাপ লাগছিল এটা জেনে যে তার ড্যাড তাকে ডেকেছে তার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য নয়, বরং কোম্পানি স্টকের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য, যখন কি তার এত বড় একটি অ্যাক্সিডেন্ট হলো। সে বলে এরপর থেকে যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে কাইন্ডলি মেসেজ করে দেবেন, পাশে ডাকার কোনো দরকার নেই। আর এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে ম্যানেজার চই যে লিয়ানকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে হঠাৎই বিয়ে ক্যান্সেল করার কারণটা কি জানতে পারি। লিয়ান জানায়, আমি চাই না আমার জন্য তার কোনো ক্ষতি হোক। ফ্ল্যাশব্যাক দ্বারা আমাদেরকে একটি সিন দেখানো হয় যেখানে লিয়ান অ্যান্ড তার মম কোথাও যাচ্ছিল, আর সামনের গাড়িতেই তার মম ছিল। আর হঠাৎই একটা ট্রাক সেখানে আসে অ্যান্ড তার মমের কারে ধাক্কা মারে, আর ওখানেই তার মমের মৃত্যু হয়ে যায়। ছোট্ট লিয়ান ওই সময় অনেক কান্না করেছিল। এরপর সে হিজুর ওই দিন হওয়া অ্যাক্সিডেন্টের কথা ভাবে, যখন তাকে এসে স্ট্রাগল করতে দেখেছিল। তার অনেক বেশি খারাপ লাগছিল অ্যান্ড সে ভাবছিল যদি আজ তার কিছু হয়ে যায় তাহলে আমি কখনোই নিজেকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে এই সবের মধ্যে ইনভলভ করেছি। এরপর আমরা দেখি যেখানে পিএম তাকে বলছিল হিজুর কারে ব্রেক ফেল করানো হয়েছিল, বাট এটা তাকে মারার জন্য নাকি কিংকে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে ইনভেস্টিগেশন করা হচ্ছে। আমি আপনাকে অ্যান্ড কিংকে প্রোটেক্ট করতে পারবো, বাট হিজুকে আপনাকেই প্রোটেক্ট করতে হবে। বিয়ে ভেঙে প্যালেস থেকে তাকে দূরে পাঠিয়ে প্রেজেন্ট টাইমে সে ম্যানেজার চইকে বলছিল হিজুর জন্য একটি গুড বাই গিফট রেডি করো। এদিকে আমরা কুইনকে দেখি অ্যাকচুয়ালি কিছুদিনের মধ্যেই প্যালেসে একটি সেরেমনি হতে চলেছে আর তারই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর কুইন লিস্ট চেক করছিল কাদেরকে এই সেরেমনিতে ইনভাইট করা হবে। এদিকে ম্যানেজার চই একটি গিফট নিয়ে হিজুর অফিসে আসে, আর ম্যানেজার চই জানায় প্যালেসে একটি সেরেমনি হতে চলেছে আর তারই নিমন্ত্রণ দেওয়ার জন্য আমি এসেছি। আর রাজ ফ্যামিলি থেকে আপনার জন্য একটি ড্রেসও পাঠানো হয়েছে যা ওই দিন সেরেমনিতে আপনি পরে যাবেন। হিজু বলে এখন তো তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাই সে আমাকে কেন ইনভাইট করছে। আর ডাইরেক্ট তাকে মানা করে দেয় যে সে ওই সেরেমনিতে যাবে না। আর দহিও তাকে অনেক রাজি করানোর চেষ্টা করলে সে রাজি হয় না। এরপর ম্যানেজার চই এসে এই ব্যাপারটা লিয়ানকে জানায়। লিয়ান বলে তোমার আরেকবার বলা দরকার ছিল তাকে। ম্যানেজার চই বলে আরেকবার? সে আমাকে এমনভাবে দেখছিল মনে হচ্ছিল সে আমাকে এবার খেয়েই ফেলবে। আর এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে লিয়ান কুইনের সাথে বসেছিল। কুইন তাকে কোশ্চেন করে এখন তো তুমি হিজুর সাথে এঙ্গেজমেন্টও ক্যান্সেল করে দিলে, তাহলে নেক্সট প্ল্যান তোমার কি? সে বলে কিছুই নয়, আমি শুধু তাকে প্রোটেক্ট করতে চাই। অ্যান্ড আপনার কাছে একটি রিকোয়েস্ট আমার, যে কয়েকদিনের মধ্যে প্যালেসে যে অনুষ্ঠানটি হতে চলেছে তাতে যেন হিজুকে ইনভাইট করা হয়, কারণ আমি তাকে একটি গুড বাই গিফট দিতে চাই। এরপর লিয়ান তাকে বারবার কল করে ইভেন্টে আসার জন্য রাজি করাচ্ছিল, আর যার কারণে হিজু একটু বেশি বিরক্ত হয়ে যায়। নেক্সট সিনে আমরা দহিকে দেখি সে হিজুকে কল করে বলছিল রিপেয়ারিং শপে গিয়ে জানা গেছে যে আপনার কারের সাথে কিছু করা হয়েছিল। পুলিশ স্টেশনে এই ব্যাপারটা আমি জানিয়েছি, বাট তারা তেমন কিছু তথ্য জোগাড় করতে পারেনি। হিজু বলে ওই রিপেয়ারিং শপের সামনে একটি গ্রসারি স্টোর আছে, সেখানে সিসিটিভি ফুটেজে নিশ্চয়ই ওই ব্যক্তির ফুটেজ পাওয়া যাবে যে আমার কারের সাথে এমনটা করেছে, তাই তুমি তা গিয়ে চেক করো। নেক্সট ডে আমরা লিয়ানকে দেখি তার সামনে হিজু বসেছিল। লিয়ান বলে তুমি বারবার আমার ইনভিটেশন রিজেক্ট কেন করছো? সে বলে আমি ইনভিটেশন অ্যাকসেপ্ট করবোই বা কেন, তুমি তো বলেছিলে যে আমি সবসময় রুলস ব্রেক করি আর আমার জন্যই সবসময় তোমাকে প্রবলেমে পড়তে হয়। লিয়ান বলে তুমি বুঝতে কেন পারছো না, আমি এই সব কিছু করে তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। হিজু বলে আচ্ছা প্যালেসের ভেতরে থেকে? তা কিভাবে? লিয়ান বলে আচ্ছা আমি কি কথাগুলো খুব কঠিনভাবে বলছি যে তুমি বুঝতে পারছো না? হিজু রেগে উঠে যায় অ্যান্ড তার ধনুক নিয়ে বলে আজ আমি তোমার বিড়ালকে মেরে ফেলবো। তখনই লিয়ান তার হাত থেকে ধনুক ছিনিয়ে নেয় অ্যান্ড এই চক্করে তার হাতে আঘাত লেগে যায়। আর যা হিজু নোটিস করে অ্যান্ড তার হাতে স্কার্ফ বেঁধে বলে সবসময় নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়, আর আমার বিশ্বাস তুমি তা পারবে। এদিকে হিজুর এমপ্লয় যে গ্রসারি শপের ফুটেজে ওই লোকটিকে দেখতে পেয়ে যায় যে হিজুর কারের সাথে ছেড়খানি করেছিল। এখানে ওই ব্যক্তি তার কার্ডও ইউজ করেছে। নেক্সট সিনে আমরা দেখি হিজু ওই ফুটেজটি তার ভাইকে দেখাচ্ছিল অ্যান্ড বলে তোমার হেল্প লাগবে আমার এই ব্যক্তির খোঁজ করতে, কারণ সে আমাকে মারার চেষ্টা করেছিল। এদিকে পিএম জিয়ংমু ছাদে দাঁড়িয়ে ওই দিনকার কথা ভাবছিল যখন সে বিয়ের জন্য
হিজুকে প্রপোজ করেছিল, বাট হিজু তাকে মানা করে দেয়। জিয়ংমু মানা করার কারণ জানতে চাইলে সে বলে, হতে পারে তুমি এই দেশের পিএম, বাট তাও তোমাকে রয়্যাল ফ্যামিলির অর্ডারই ফলো করতে হবে। আর তোমার এই স্ট্যাটাস পার্মানেন্ট নয়, কয়েক বছর পর তোমার এই স্ট্যাটাস চলে যাবে। বাট লিয়ানের ব্যাপারটা আলাদা, সে রয়্যাল অ্যান্ড তার এই স্ট্যাটাস পার্মানেন্ট। নেক্সট সিনে আমরা কোর্ট লেডিকে দেখি যে লিয়ানের কাছে এসে বলছিল, আমি জানতে পারলাম আপনার আর হিজুর মধ্যে ঝামেলা হয়েছে। আমি জানি না কি ব্যাপার নিয়ে হয়েছে, বাট এতদিনে আমি এইটুকু তো বুঝেছি হিজু এক ভালো মেয়ে, আর এই সময় আপনার তার পাশে থাকা দরকার। এরপর লিয়ান হিজুকে কল করে আবারও তাকে বলে, আর এবার হিজু রাজি হয়ে যায় ইভেন্টে আসার জন্য, আর সকালে ব্যবহারের জন্য তাকে সরি বলে। লিয়ানও তাকে সরি বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে প্রমিস করেছিলাম, বাট তা আমি করতে পারিনি। নেক্সট ডে ম্যানেজারের চো হিজুর অফিসে এসেছিল ইভেন্টের নিয়ম কানুন শেখানোর জন্য, অ্যান্ড কথা বলতে বলতে এখানে সে র্যাঙ্কের কথা বলে বসে। আর যা হিজু জিজ্ঞাসা করলে যে তাহলে আমার র্যাঙ্ক কি, সে ঘুরিয়ে পেঁচিয়ে বলে ইভেন্টে যারা আসবে তাদের সকলের থেকে কম র্যাঙ্ক তোমার। হিজু বলে আচ্ছা, তার মানে ইভেন্টের সকলের পেছনে আমাকে থাকতে হবে। আর হেসে বলে আর যদি আমাদের বিয়েটা হয়ে যেত তাহলে সকলের সামনে থাকতাম আমি। এরপর নাইটে লিয়ান হিজুকে কল করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। আর নেক্সট দিনেই আমরা তাদেরকে একসাথে দেখি, যেখানে তারা হাঁটতে হাঁটতে হিজু ইচ্ছে করেই বারবার পেছনে পিছিয়ে চলে যাচ্ছিল। লিয়ান জিজ্ঞাসা করে এটা তুমি কি করছো? সে বলে অ্যাকচুয়ালি কালকের ইভেন্টে সকলের পেছনে থাকার প্র্যাকটিস করছি আমি, কারণ আমি কোনো রয়্যাল নয়, তাই আমার র্যাঙ্ক সকলের পেছনে। তার এমন কথা শুনে লিয়ান তো হাসে। নেক্সট ডে প্যালেসে অনুষ্ঠানের আয়োজন শুরু করে দেওয়া হয়েছিল, আর এদিকে হিজু রাজ ফ্যামিলি থেকে পাঠানো ওই ড্রেসটি দেখছিল অ্যান্ড কালকের রাতের কথা মনে করছিল, যখন লিয়ান তাকে জিজ্ঞাসা করছিল তুমি তোমার রাস্তা কিভাবে বানাও, আমি কেন পারি না। হিজু বলে চিন্তা করো না, আমার পাশে থাকবে, আমি তোমায় শিখিয়ে দেবো। এদিকে তেজু তার ওয়াইফকে এসে জানায় আমার সিস্টারকে যে মারার চেষ্টা করেছিল ওই পার্সনকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু কালই তার মৃত্যু হয়েছে। এদিকে প্যালেসের গেস্টরা খাবার খেতে বসেছিল, যেখানে হিজুর প্লেসটি ফাঁকা ছিল, যা দেখে তারা এই ব্যাপারে গসিপ শুরু করে অ্যান্ড প্যালেস নিয়েও তারা উল্টো পাল্টা মন্তব্য করছিল। আর যা কুইন শুনে নেয়, তাই তারা কুইনকে সরি বলে। এরপর আমরা হিজুকে দেখি সে একদম আলাদা ড্রেস আপে এই ইভেন্টে এসেছিল, আর আসার সাথে সাথেই তাকে রিপোর্টাররা ঘিরে ফেলে আর তাকে নানান ধরনের কোশ্চেন করা শুরু করে অ্যান্ড সেও খুব ব্রেভলি সেগুলোর অ্যান্সার দেয়। এখানে কুইন তাকে জিজ্ঞাসা করে তুমি এমন ড্রেস পরে এলে, তোমাকে রয়্যাল ফ্যামিলির তরফ থেকে তো ড্রেস পাঠানো হয়েছিল। হিজু বলে কেন, এটা দেখি আমাকে ভালো লাগছে না, বাট আমার তো খুবই ভালো লাগছে, দেখুন না আমাকে কত সুন্দর দেখাচ্ছে এই ড্রেসে। এরপর আমাদেরকে এই অনুষ্ঠানে একটি রিচুয়ালস দেখানো হয়, যেখানে যে যার র্যাঙ্ক অনুযায়ী হাঁটছিল, আর সবে শেষে হাঁটছিল আমাদের হিজু। আর যাকে দেখে কুইনের ভালোই লাগছিল, অ্যাকচুয়ালি সে তাকে তার জায়গাটা বোঝাতে চাইছিল। হিজুকে এভাবে ক্লান্ত হতে দেখে কুইন বলে ওঠে চলো আরও একবার প্যালেসের চক্কর লাগানো যাক। তখন এখানে লিয়ান চলে আসে অ্যান্ড হিজুর কাছে এসে বলে আমি তোমার পাশে আছি, এবার আমাকে দেখাও যে আমি আমার রাস্তা কি করে বানাবো। এরপর তারা একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায় অ্যান্ড এতে আমরা হিজুকে দেখি, যাকে আজকের রাতের ইভেন্টের জন্য দাজিরা রেডি করছিল অ্যান্ড লিয়ান বারবার খোঁজা দিচ্ছিল যে কি হলো, তোমার কি এখনো হলো না। আর সে বলে দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা, বাট কোর্ট লেডি আটকে বলে আপনি ছাড়ুন না ওনাকে, উনি এরকমই। তখন এখানে ম্যানেজার চলে আসে অ্যান্ড লিয়ানকে বলে আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন, ওদিকে তো অনুষ্ঠান শুরু হওয়ার পথে, ম্যাডাম কি এখনও রেডি হয়নি? সে বলে মনে হচ্ছে আজকে আর রেডি হবে না। তখনই হিজু বেরিয়ে আসে আর যাকে দেখে তো তার দুজনেই তার উপর থেকে চোখই সরাতে পারছিল না। এদিকে আমরা কিংকে দেখি, সে ওই পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কোর্টলেডি তাকে জিজ্ঞাসা করে আপনার কি ওখানে না গেলে নয়? সে বলে নো, কারণ আমাকে আঙ্কেল বলেছে তাই আমাকে যেতেই হবে। এদিকে আমরা পিএমকে দেখি যে এই পার্টিতে অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে চলে এসেছিল, আর যাকে দেখে কুইনও খুশি হয়। এরপর তারা একসাথে এই পার্টিতে আসে আর আমরা এই পার্টিতে ওই মেয়েটিকেও দেখি যাকে কুইন লিয়ানের জন্য ঠিক করেছিল। সে কুইনকে থ্যাঙ্কস বলে আজকের পার্টিতে তাকে ইনভাইট করার জন্য। সে কুইন বলে ওয়েলকাম, এনজয় ইয়োর টাইম। আর এই মেয়েটির ব্যাপারে পিএম জিজ্ঞাসা করলে সে তাকে জানিয়ে দেয় আমি ভাবছি লিয়ানের সাথে এই মেয়েটির বিয়ে দেব। তখন এখানে এন্ট্রি হয় লিয়ান অ্যান্ড হিজু, সত্যি তাদেরকে একসাথে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর তারা এখানে ডান্স করে আর পার্টিতে আসা সমস্ত গেস্টরা তো তাদেরকেই রেখে যাচ্ছিল, বাট হিজু বলে ঠিক মজা লাগছে না আমার।
লিয়ান বলে ওয়েট, অ্যান্ড সে সকলের সামনে হাঁটু গেড়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। আর যা দেখে তো কুইনের চোখ যেন বাইরে চলে আসবে এমন মনে হচ্ছিল, কারণ সে একটু আগেই পিএমকে বলছিল, যখন পিএম তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কেন পারমিশন দিল এই পার্টিতে হিজুকে ডাকার, সে বলছিল এটা লিয়ানের ইচ্ছা যে সে তাকে শেষবারের মতো একটা গুড বাই গিফট দিতে চায়। যেখানে রানীর এই অবস্থা ছিল, যখন কি সেখানে আসা সমস্ত গেট তাদেরকে চেয়ার আপ করছিল অ্যান্ড হিজুকে ইয়েস বলার জন্য বলছিল। ফাইনালি সে তাকে রিং পরিয়ে দেয় আর তারা চলে আসে কিং এর সামনে বিয়ের জন্য অনুমতি নেওয়ার। বাট এখানে কুইন তার ছেলেকে ইশারাতেই মানা করতে বলছিল, বাট রাজা কোনো কথাই শোনে না অ্যান্ড তাদেরকে ব্লেসিং দিয়ে দেয় যে আমি চাই তোমরা বিয়ে করো অ্যান্ড জীবনে হ্যাপি থাকো। আর এই সব কিছু দেখতে না পেরে তো পিএম বাইরে চলে আসে, কারণ তার অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ আপনারা তো জানেন যে সে হিজুকে লাইক করে। আর যা এখন থেকে নয়, বরং সেই স্কুল লাইফ থেকে এখানে তার কাছে কুইন এসে বলে কিছু করো, এখন এখন একমাত্র তুমিই কিছু করতে পারো। সে বলে আমি আর কি করব, সকলের সামনে তো কিং তাদেরকে ব্লেসিং দিয়ে দিল, তাই আমার করার আর কিচ্ছু নেই। বাট তাও কুইন বলে তুমি আমার শেষ ভরসা, তাই কিছু একটা করো। বাট সে রেখে এখান থেকে চলে যায়। এদিকে আমরা অ্যাসিস্ট্যান্ট দহিকে দেখি যে প্যালেসে এসেছিল অ্যান্ড সে বলে এখানে নেটওয়ার্ক কেন লাগছে না। ম্যানেজার জানায় প্যালেসে অনুষ্ঠান চলছে তাই, বাট আমি তোমাকে ওয়ার্ড কানেকশন দিতে পারি অ্যান্ড সে দহিকে সাথে করে নিয়ে যায়। এদিকে পার্টিতে আমরা তিনজন মেয়েকে দেখি যারা তাদেরকে কংগ্রেচুলেশন বলছিল। তখন এখানে পিএম অ্যান্ড কুইন চলে আসে আর তারা একে অপরের সাথে ডান্স করা শুরু করে। আর কুইন লিয়ানকে বলছিল আমি স্বপ্নেও ভাবিনি তুমি এমন খেলা আমার সাথে খেলবে। ওয়েল তুমি কি ভেবেছো আমি কিছু করতে পারবো না? লিয়ান বলে এখনো কি আপনার কিছু করার বাকি আছে বুঝি, কারণ কিংও তো পারমিশন দিয়ে দিল আমাদের বিয়ের জন্য। তার মানে আপনি কি বোঝাতে চাইছেন আপনি কি এখন কিং এর এগেনস্টে যাবেন? ঠিক যেমনটা আপনি আমার ভাই মানে ফর্মার কিং এর বিলের মাঝে ঝামেলা পাকিয়েছিলেন। আপনি কি ভেবেছিলেন আমি এ ব্যাপারে কিছু জানতে পারবো না? যা শুনে কুইন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এদিকে আমরা হিজুকে দেখি যে পিএম এর কাছে এসে বলে আপনি এখানে একা কেন দাঁড়িয়ে আছেন, চলুন একসাথে ডান্স করা যাক। অ্যান্ড তার দিকে হাত বাড়িয়ে দেয়। যখন কি পিএম লিয়ানের পরানো আংটিটি দেখছিল অ্যান্ড তার স্কুল টাইমের একটি সিন মনে পড়ে, যখন সে লাইব্রেরিতে বসে বুক পড়ছিল অ্যান্ড কিছু ছেলেদেরকে সে বলতে শোনে এক্সাম শুরু হতে যায়, বাট এখনও হিজুর দেখা নেই। আর যা শুনে জিয়ংমু তাকে খোঁজা শুরু করেছিল আর ফাইনালি তাকে খুঁজেও পেয়ে গিয়েছিল। আর এখানে হিজু বলে তাড়াতাড়ি চলো অ্যান্ড তার হাত ধরে দৌড়াচ্ছিল। সে জিজ্ঞাসা করলে হিজু জানায় এক্সাম শুরু হয়ে গিয়েছে। আর এই সময় যদি আমি গিয়ে বলি যে আমি কোথাও আটকে পড়েছিলাম কেউ বিশ্বাস করবে না, তাই তোমাকে গিয়ে বলতে হবে। আর যা শুনে তো জিয়ংমু তার হাত শক্ত করে ধরে আরও জোরে দৌড়তে শুরু করে। প্রেজেন্ট টাইমে সে জিয়ংমুকে বলছিল একমাত্র তুমি আমার ফ্রেন্ড যে আমাকে সাপোর্ট করবে, আর যদি তুমি আমাকে সাপোর্ট না করো তাহলে বিশ্বাস করার মতো আর কেউই নেই আমার পাশে। পিএম বলে ঠিক আছে, বাট তোমায় কথা দিতে হবে তুমি আমার থেকে কোনো কথা লুকাবে না আর নাই আমাকে কখনো মিথ্যে বলবে। সে বলে ওকে। এরপর আমরা লিয়ান আর হিজুকে একসাথে একটি পোলের উপরে দেখি, যেখানে হিজু ওই আংটিটিকে দেখে বলছিল এটা তো খুবই সুন্দর, মনে হচ্ছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ। লিয়ান জানায় হ্যাঁ এটা আমাকে আমার মম দিয়েছিল, আমার ড্যাড তো আমাকে কোনো কিছু দিত না, বাট আমার মম আমাকে অনেক বেশি ভালোবাসতো। হিজু বলে এটাকে আমি সব সময়ের জন্য রেখে দিতে পারি। সে বলে স্বপ্ন দেখা বন্ধ করো, ডিভোর্স হওয়ার সাথে সাথে এটা তুমি আমাকে ফিরিয়ে দেবে। তারা এখানে কথা বলছিল তখনই লিয়ান হিজুর প্রতি যেন অ্যাট্রাক্ট হচ্ছিল অ্যান্ড সে খুব রোমান্টিকভাবে তার ফেস টাচ করে অ্যান্ড তারা একে অপরের দিকে তাকিয়েছিল। এদিকে আমরা দহি আর ম্যানেজারকে দেখছিলাম। এখানে দহি ফ্লাওয়ারের ব্যাপারে অনেক কিছুই বলে যাচ্ছিল, যেমনটা মনে হচ্ছিল যেন তার ফ্লাওয়ারের ব্যাপারে অনেক জ্ঞান আছে। ম্যানেজার শোয়ে একটু অবাক হয়ে বলে তুমি ফ্লাওয়ারের ব্যাপারে এত কিছু কি করে জানলে? সে বলে অ্যাকচুয়ালি আমার প্যারেন্টসের ফ্লাওয়ার শপ আছে। ম্যানেজার শোয়ে আরও কিছু তাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, বাট তখন এখানে হিজু চলে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার এদিকে। দহি তাকে আর্টিকেল খুলে দেখায় যেখানে পাবলিক অনেক পজিটিভ কমেন্ট করেছিল, যা দেখে তার ভালো লাগে অ্যান্ড সে বলে খুব ভালো, পিআর টিমকে বলে দিও তাদের কাজ শুরু করে দিতে। দহি বলে সে আর বলতে আমি কবেকে বলে দিয়েছি। এদিকে এইসব নিউজ দেখে তো তেজু অ্যান্ড তার ওয়াইফ অনেক বেশি হ্যাপি হচ্ছিল যে তারা খুব তাড়াতাড়ি রয়্যাল ফ্যামিলির আত্মীয় হতে চলেছে। বাট তখন এই তেজু একটু স্যাড হয়ে যায়। তার ওয়াইফ জিজ্ঞাসা করে তোমার আবার কি হলো, তুমি চিন্তা কেন করছো? তুমি এটা ভাবো যে তুমি এবার ক্যাসেল গ্রুপের সিইও হতে চলেছো। সে বলে আমি ওই চিন্তা করছি না, বরং এটা করছি যে লোকটি আমার সিস্টারকে মারার চেষ্টা করেছিল সে নিজেও মারা গেল।
জানি না আমার কেন এমনটা মনে হচ্ছে যে খুব বড় একটি ষড়যন্ত্র চলছে। নেক্সট দিনে আমরা এনপিওকে দেখি যে কুইনকে এসে বলছিল এসব কি হচ্ছে, তুমি তাদের বিয়ের জন্য রাজি কি করে হয়ে গেলে। কুইন বলে কারণ আমার মনে হচ্ছে ফর্মার কিং মানে আমার হাজব্যান্ডের উইলের ব্যাপারে সে জানে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে কিং উইলে লিখেছিল যে সে তার পদ থেকে ইস্তফা দিয়ে ওই পদে তার ভাইকে মানে লিয়ানকে বসাতে চায়। আর যখন এটা কুইন জানতে পারে, যেখানে কুইন বলে এভাবে বেঁচে থাকার থেকে তোমার মরে যাওয়াই ভালো। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে সে এনপিওকে বলছিল তাকে এখন তার মতো খেলা খেলতে দাও, হিজুকে বিয়ে করতে দাও তাকে। আর আমার মনে হয় ফিউচারে গিয়ে এই হিজুই তার দুর্বলতা হয়ে যাবে, আর ঠিক সময়ে তার এই দুর্বলতা আমরা কাজে লাগাবো। এদিকে আমরা তেজু তার ওয়াইফ অ্যান্ড ড্যাডকে দেখি যেখানে তারা লিয়ানে সকলের সামনে কালকে হিজুকে প্রপোজালের নিউজটি দেখাচ্ছিল। অ্যান্ড তেজুর ভাই বলছিল ড্যাড আমরা খুব তাড়াতাড়ি রয়্যাল ফ্যামিলির আত্মীয় হতে চলেছি। ড্যাড বলে জানি না এইসব কি হচ্ছে বাট আমার ঠিক মনে হচ্ছে না। আর দায়ং মানে তেজুর ওয়াইফকে তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে বলে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি প্যালেসে কাউকে পাঠাতে হবে যাতে হিজু তার পাশে কাউকে পায়, নয়তো সে ওখানে খুব একা হয়ে পড়ছে। এরপর আমরা তেজুর ওয়াইফকে দেখি যে তাকে বলছিল আমি তো ভেবেছিলাম ড্যাড হিজুকে প্রচুর পরিমাণে হেট করে বাট আজকে ওনার কথা শুনে আমার ধারণাই বদলে গেল। তেজু বলে কারণ ড্যাড নিজে হিজুকে কিছু বলবে তা ঠিক আছে বাট অন্য কেউ বলুক তা ড্যাড একদমই সহ্য করবেন না, কারণ যতই হোক হিজু ওনারই মেয়ে। এরপর তারা হিজুর সাথে দেখা করতে আসে যেখানে দায়ং তার হাতের আংটিটাই দেখে যাচ্ছিল। অ্যান্ড তেজু বলে এরপর তুমি তো রয়্যাল ফ্যামিলির বৌমা হয়ে যাবে তাই ক্যাসেল গ্রুপ আমাকে দিয়ে যেও, তুমি আবার ওটা সাথে করে নিয়ে চলে যেও না। হিজু বলে ওসব বাদা, তুমি এটা বলো তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি হয়েছে, ওই লোকটির কি খবর পাওয়া গেছে। সে বলে খবর তো পাওয়া গেছে বাট সে মারাও গিয়েছে। হিজু বলে কি, আমি তো ভেবেছিলাম ওই লোকটিকে আমি নিজের হাতে মারবো, শালা মরলি বাট আমার হাতে কেন নয়। আমার এখন অনেক বেশি রাগ হচ্ছে। নিজের হাত শোভাতেই মারতে শুরু করে দেয়। আর এখানে এই এপিসোডই শেষ হয়ে, দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।